তৃতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে যে প্রথম প্রশ্নগুলো রয়েছে, প্রথম আমি যে কয়েকটা সিলেবাস, যে কয়েকটা পার্ট আমি ইউনিট যেটা আমি শেষ করে দিয়েছি, কয়েকটা বিষয় যেটা আমি পড়িয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলো যেমন হচ্ছে সেটা বিজয়নগর সাম্রাজ্য, বাহনমণি সাম্রাজ্য এবং ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশ। তার থেকেও আজকে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রায় এইচএসে কিন্তু থার্ড সেমিস্টারের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আসে, আজকে সেই বিষয়গুলো নিয়ে, সেই ক্লাসটা নিয়ে আজকে আমি শুরু করব। তো আজকের এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের ছলে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আজকের আমাদের ক্লাসটা খুব সহজভাবে মজাদার করে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে রিভিশন, তার পাশাপাশি তোমাদের এই যে ক্লাসটা দেখলেই তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। তো চলো আজকের এই ক্লাসটা শুরু করা যায়। বিষয়টা করবো সেটা হচ্ছে, আমরা এর আগের ভিডিওতে আমরা কিন্তু ইলিয়াস শাহী বংশ নিয়ে আলোচনা করেছি। আজকে মূলত আমরা হোসেন শাহী বংশ নিয়ে আলোচনা করবো। হোসেন শাহী বংশটা মূলত হচ্ছে যখন বাংলায়, যখন ভারতবর্ষে, যখন কি হলো, ভারতবর্ষ, আমরা যদি একটা ভারতবর্ষের ম্যাপ দেখি, দক্ষিণ ভারতে, এই দক্ষিণ ভারতে কিন্তু বিজয়নগর বাহুমনি সাম্রাজ্য কিন্তু গড়ে উঠলো। কেন গড়ে উঠলো? কারণ দিল্লির যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু দুর্বল ছিল, সেখানকার রাজা যারা ছিলেন তারা কিন্তু দুর্বল ছিলেন, তাই তাদের পক্ষে রাজ্যটাকে, দেশটাকে ভালো রাখার কিন্তু কোনো রকম ক্যাপাসিটি, কোনো রকম কিন্তু দায়িত্ববোধ বলে কিছু ছিল না। ঠিক আছে, তো তারা দুর্বল রাজা সিংহাসনে বসার ফলে তাদের যে শাসন কাঠামো এবং দেশটাকে চালানোর জন্য যে পর্যাপ্ত জিনিসগুলো লাগবে, উন্নতির জন্য যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো কিন্তু তারা লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করেনি। যার কারণে কি হয়, এই দিল্লির অধীনতা থেকে সরে এসে মানুষজন নিজেদের মতো করে কিন্তু ছোট ছোট সাম্রাজ্য গড়ে উঠতে শুরু করলো। এমন কোনো সাম্রাজ্য প্রথমত বিজয়নগর সাম্রাজ্য, যেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং বাহুবলী যে সাম্রাজ্যটা রয়েছে সেখান থেকেও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এই বাহুবলী বা বিজয়নগর সাম্রাজ্য বাদ দিয়েও বাংলায় তথা পশ্চিমবঙ্গে কিন্তু দুটো বংশ হচ্ছে, তারাও কিন্তু শাসন কায়েম করেছিল। মানে মুসলমান সমাজের কিছু মানুষ তারাও কি করেছিল, তারাও ঐক্যবদ্ধ বা জোটবদ্ধ হয়ে বাংলায় কিন্তু শাসন কায়েম করেছিল, এবং সেখানকার শাসন কায়েম করেছিল মিলি দুটো বংশ, যেটা প্রথম বংশ হচ্ছে ইলিয়াস শাহী বংশ, যেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিওটা দেখুন। তো আজকে আমরা বলবো হোসেন শাহী বংশ কি। হোসেন শাহী ইলিয়াস শাহী বংশটাই শুধুমাত্র তাদের বংশধররাই সেখানকার বাংলায় স্বাধীন, মানে সেখানকার সিংহাসনে বসেছিল সেটা কিন্তু নয়। সেখানে ইলিয়াস শাহী বাদ দিয়েও হোসেন শাহীর একটা বংশধর ছিল, যারাও কিনা কি করেছিল, এই বাংলার সিংহাসনে বসেছিল এবং বাংলাকে তারা শাসনাধীনে রেখেছিল, তাদের অধীনে ছিল বাংলা। তো এবার যেটা হচ্ছে যে হোসেন শাহী বংশ, আমরা জানি যে ইলিয়াস শাহী বংশের কি ঘটলো, পতন ঘটলো, তাই না? ইলিয়াস শাহী বংশের কিন্তু পতন ঘটলো কত সালে? সেই 1414 থেকে 1500 সালের মধ্যে সেটা ইলিয়াস শাহী বংশের পতন ঘটলো। কেন পতন ঘটলো আমরা এর আগের ভিডিওতেই আলোচনা করেছি, দেখে নাও সেই ভিডিওটা। আজকে যেটা করবো সেটা হচ্ছে হোসেন শাহী বংশ। তো ইলিয়াস শাহী বংশটা যখন পতন ঘটলো, ঘটার পর হোসেন শাহী বংশের কিন্তু উত্থান ঘটলো। তো হোসেন শাহী বংশের যে উত্থান ঘটলো সেটা হচ্ছে 1493 কিন্তু হোসেন শাহী বংশের কিন্তু উত্থান ঘটলো। মানে ইলিয়াস শাহী বংশের যখন অবসান ঘটলো, হোসেন শাহী বংশের তখন উত্থান ঘটলো। কত? 1493। কত? 1493। রিপিট আফটার মি। আবার আমি যে কোশ্চেন্সগুলোর উত্তরগুলো দেবো সেগুলো তোমরাও সাথে সাথে কিন্তু রিপিট করবে, ওকে? তাহলে খুব সহজভাবেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো দেখো, প্রথম যেটা হচ্ছে হোসেন শাহী বংশের উত্থান ঘটলো 1493, এবং এই হোসেন শাহী বংশটার কিন্তু পতন আছে। এই হোসেন শাহী বংশটার একটা নির্দিষ্ট পতন রয়েছে, সেটা আমরা পরে করব। প্রথমত শুধু এই জিনিসটা মুখস্থ করো যে হোসেন শাহী বংশের উত্থান কবে ঘটলো, 1493। এটা কম গুরুত্বপূর্ণ। এবার যেটা বিষয় হচ্ছে যে এই যে হোসেন শাহী বংশটা আছে, এই বংশটা এমনি তো আর তৈরি হয়নি। একটা বংশধর যেখানে হচ্ছে রাজ্য সামলাবে, তো রাজ্য সামলানোর জন্য সেখানে নিশ্চয়ই একটা নেতা থাকবে, একজন সুলতান থাকবে, একজন শাসক থাকবে। তার যে পুত্রধর বা তার যে বংশগুলো রয়েছে, বংশের তার পুত্র এইভাবে যে বংশগুলো রয়েছে, সেই বংশগুলোই কী করছে, সেই বাংলার সিংহাসনে বসছেন এবং সেখানে কি করছেন, শাসন কায়েম করছেন। ঠিক আছে, তো এই যে হোসেন শাহী বংশটা রয়েছে, হোসেন শাহী বংশটা প্রতিষ্ঠা করলো কে? হোসেন শাহী বংশ কেন নাম দেওয়া হলো, এই প্রশ্নটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এই যে হোসেন শাহী বংশটা যে রয়েছে, হোসেন শাহী বংশ হচ্ছে, হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ। কি? আল্লাউদ্দিন হোসেন শাহ ছিলেন এই হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। নাম কি? আল্লাউদ্দিন হোসেন শাহ। এই আল্লাউদ্দিন হোসেন শাহ ছিলেন কিন্তু হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। তাহলে এই যে হোসেন শাহী বংশটার প্রতিষ্ঠাতা করলেন, দেখো একটা বংশ প্রতিষ্ঠা হচ্ছে, সেটা কারো না কারোর নামের অনুসারে কিন্তু হোসেন শাহী বংশটার নাম হলো। কিন্তু
বংশটার প্রতিষ্ঠা কে করলো? দেখো, হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা করলেন কি? আল্লাউদ্দিন হোসেন শাহ। এবার কথা হচ্ছে যে হোসেন শাহী বংশটা আল্লাউদ্দিন হোসেন শাহ প্রতিষ্ঠা করেছিলেন, এবং হোসেন শাহর নাম অনুসারেই কিন্তু এই বংশটার নাম দেওয়া হয়েছিল কি? হোসেন শাহী বংশ। কারণ হোসেন শাহীর যারা পুত্র ছিলেন এবং তার পুত্র এইভাবেই তার বংশধরটা কী করেছে? বাংলার সিংহাসনে বসেছেন। তো তার নাম অনুসারেই মূলত কী করা হয়েছিল? হোসেন শাহী বংশ নাম দেওয়া হয়েছিল। বোঝা গেল? তো যদি প্রশ্নটা আসে যে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তাহলে বারংবার এটার উত্তরটা দাও, রিপিট আফটার মি করো। সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ হচ্ছে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, এটা বারবার রিপিট করবে। আমি যে কোশ্চেন্সগুলো বলবো, অ্যান্সারগুলো বলবো, সেগুলো বারবার রিপিট করার চেষ্টা করবে। তো এবার দেখো, এই যে হোসেন শাহী বংশটার প্রতিষ্ঠাতা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ। এই আল্লাউদ্দিন হোসেন শাহ তিনি ছিলেন কিন্তু একজন সুযোদ্ধা, সুশাসক ছিলেন। ঠিক আছে, এবং তিনি সর্বদাই কিন্তু আমরা কিন্তু অনেক কিছু বিষয় নিয়ে হোসেন শাহের নিয়ে আলোচনা করব। প্রথম যে মূল বিষয়টা রয়েছে যে তিনি কিন্তু একজন সুদক্ষ সুশাসক কিন্তু ছিলেন, এবং তাই তাকে বিভিন্ন ঐতিহাসিকগণ কিন্তু শ্রেষ্ঠ সুলতান বলে, মানে হচ্ছে বাংলার শ্রেষ্ঠ সুলতান বলে কিন্তু তাকে অভিহিত করেছেন বিভিন্ন ঐতিহাসিকগণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কি শ্রেষ্ঠ সুলতান, শ্রেষ্ঠ সুলতান, শ্রেষ্ঠ সুলতান, শ্রেষ্ঠ সুলতান, শ্রেষ্ঠ সুলতান। এই যে হোসেন শাহী বংশের যে মেইন যে প্রতিষ্ঠাতা ছিল, তাকে অনুসরণ করে, মানে তার কার্যকলাপ, তার ব্যক্তিত্ব বিচার করে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকগণ তাকে কিন্তু কি বলেছেন? শ্রেষ্ঠ সুলতান বলেছেন। তাহলে এই প্রশ্নটা আসতেই পারে যে বাংলার সিংহাসনে বসা কোন সুলতানকে শ্রেষ্ঠ সুলতান বলে ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন? তাহলে এর উত্তরটা কি হবে? এটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহকে শ্রেষ্ঠ সুলতান কিন্তু বলা হয়েছে, বা ঐতিহাসিকরা তাকে কিন্তু শ্রেষ্ঠ সুলতান বলে মনে করেছিলেন। কাকে? আবার বলো, আল্লাউদ্দিন হোসেন শাহ। তিনি কেন শ্রেষ্ঠ সুলতান? কারণ তিনি একজন সুযোদ্ধা, সুশাসক ছিলেন, যিনি তিনি সেই বাংলার কিন্তু উন্নতি করেছিলেন, তাই তাকে শ্রেষ্ঠ সুলতানও কিন্তু বলা হয়েছিল তার কর্মকাণ্ডের ভিত্তিতে। তো এটা হচ্ছে শ্রেষ্ঠ সুলতান বলা হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স। এবার যে আমরা কোশ্চেন্সগুলো পড়বো, হোসেন শাহীর যে মেইনলি তিনি কি কি কাজ করেছেন, যেহেতু তিনি সুদক্ষ একজন সুযোদ্ধা, একজন শাসক ছিলেন, তো তার কি কি বৈশিষ্ট্য এবং তিনি কি কি করেছেন, তার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলোকে নিয়ে এখন আমরা আলোচনা করব। সেই প্রশ্নগুলো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে তিনি শুধুমাত্র এত সুযোদ্ধা, সুদক্ষ একজন যে শুধুমাত্র শাসক বা সুলতান ছিলেন সেটা কিন্তু নয়, তার পাশাপাশি তিনি কিন্তু হিন্দু এবং মুসলমান এই দুটো সমাজকে, এই দুটো ধর্মের মানুষকেই কিন্তু ভালোবাসতেন, এবং এই হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মানুষের মিলন ঘটিয়েছেন বা তাদের সমন্বয় ঘটিয়েছেন, একে অপরকে ভালোবাসতে শিখিয়েছিলেন কি? হোসেন শাহ। কে? হোসেন শাহ, আল্লাউদ্দিন হোসেন শাহ। তাই তাকে হচ্ছে জগৎভূষণ উপাধি দেওয়া হয়েছিল। কি ভূষণ উপাধি? জগৎভূষণ উপাধি দেওয়া হয়েছিল। জগৎভূষণ উপাধি, এই জগৎভূষণ উপাধিটা কিন্তু তাকে দেওয়া হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল। তো যদি প্রশ্ন আসে যে জগৎভূষণ উপাধি কাকে দেওয়া হয়, তাহলে উত্তরটা কি হবে? আল্লাউদ্দিন হোসেন শাহকে জগৎভূষণ উপাধি দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? কারণ তিনি হিন্দু এবং মুসলমান সমাজ বা ধর্মের উভয় মানুষকেই তিনি কিন্তু ভালোবেসেছিলেন, এবং তাদের মধ্যে জাতীয়তা বোধ, মানে একে অপরের প্রতি যে ভালোবাসা, সমস্ত কিছুর কিন্তু প্রকাশ বা বিকাশ ঘটিয়েছিলেন কে? সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ। এই আল্লাউদ্দিন হোসেন কাল যখন তিনি বাংলার শাসক ছিলেন, যখন তিনি বাংলার সিংহাসনে বসেছিলেন, মানে আল্লাউদ্দিন হোসেন শাহ, এটা ধরো একটা চেয়ার, এই চেয়ার মানে সিংহাসন ধরো, এই আল্লাউদ্দিন হোসেন শাহ হচ্ছে যখন বাংলার সিংহাসনে বসেছিলেন, তার সময়কালেই কিন্তু ভাস্কো দা গামা একজন পর্যটক ছিলেন। আমরা জানি এর আগের যারা পার্টগুলো পড়েছো, মানে প্রথম পার্টটা দেখেছো যে পর্যটকদের দৃষ্টিতে ভারত, ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের যে একটা বিষয় রয়েছে ভাস্কো দা গামা, তিনি একজন পর্যটক ছিলেন। ঠিক আছে, যিনি আমরা জানি যে তিনি হচ্ছে 10ম শতকে ভাস্কো দা গামা কিন্তু এসেছিলেন ভারতে, এবং তখনকার মানে কখন এসেছিলেন ভাস্কো দা গামা? তাহলে যদি প্রশ্ন আসে যে ভাস্কো দা গামা ভাস্কো দা গামা কোন সুলতান, বাংলার কোন সুলতানের সময়কালে বাংলাতে আসেন? যদি বলে যে
ভাস্কর দা গামা বাংলার কোন সুলতানের সময়কালে বাংলায় আসেন? তাহলে সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহের সময়কালে কিন্তু ভাস্কর দা গামা কী করেছিলেন? ভারতে এসেছিলেন। তিনিও তো ভারতে এসেছিলেন ভাস্কর দা গামা, কারণ তিনি একজন কী ছিলেন? পর্যটক ছিলেন। এই যে ভাস্কো দা গামা, এই ভাস্কর দা গামা কে ছিলেন? একজন পর্যটক ছিলেন, যিনি কিনা কী করেছিলেন? যিনি কিনা এই হোসেন শাহী আল্লাউদ্দিন হোসেন শাহের সময়কালে তিনি কিন্তু ভারতে এসেছিলেন। তিনি ভারতে এসেছিলেন, ঠিক আছে, ভারতে এসেছিলেন। এবার যেটা হচ্ছে যে ভাস্কর দা গামার পরবর্তী সময়ে আমরা জানি যে ভাস্কর দা গামা একের পর এক যখন তারা ভূখণ্ডের সন্ধানে যে সমস্ত পর্যটকেরা ছিলেন, যখন তারা কি করলেন? তারা মনে করলেন যে আমরা যেখানে বাস করি, আমরা যে দ্বীপে থাকি, সেই আমরা যেখানে থাকি সেই স্থানটা, সেই অঞ্চলটা ভেদে অন্য কি কোনো এরকম স্থান রয়েছে নাকি আমরা একাই? তো এই যে তাদের এই ভাবনা চিন্তাকে নিয়ে যখন তারা বেরিয়ে পড়ে, ঠিক আছে, তারা যখন ভ্রমণে বেরিয়ে পড়ে, তখন হচ্ছে একের পর এক পর্যটক কিন্তু ভারতে এসেছিলেন, ভারত ভূখণ্ডে কিন্তু তারা এসেছিলেন, এবং সর্বপ্রথম কিন্তু কালিকট বন্দরেই তারা মূলত পা রেখেছিলেন। তো ভারতবর্ষ থেকে বাংলাতে এসেছিলেন, মানে সমগ্র ভারতটাই তারা কিন্তু ভ্রমণ করেছিলেন। তো প্রথমে এসেছিলেন ভাস্কর দা গামা, তিনি মূলত 10ম শতকে এসেছিলেন, আমার যেটা মনে হয় 10ম শতকে তিনি এসেছিলেন, এবং পরবর্তী সময়ে এই ভাস্কর দা গামার কেন্দ্র করে ভাস্কর দা গামা যখন তিনি হচ্ছে ভারত থেকে বিভিন্ন রকমের কিন্তু জিনিস নিয়ে গিয়েছিলেন, যেটা আমরা জানি যে মশলা, আমাদের কালিকট বন্দরে কিন্তু প্রচুর পরিমাণে মশলা পাওয়া যায়, এবং সেটা তিনি কিন্তু তাদের দেশে কিন্তু নিয়ে গেছিলেন, এবং তাদের দেশে বা যখন নিয়ে গেছিল তখন তাদের দেশের মানুষেরা বুঝলো যে এটা এই মশলাটা কোথা থেকে আনা হয়েছে। তো সমস্ত কিছু জানার পর তারাও একের পর এক কিন্তু ভারত ভ্রমণে রওনা হলেন। তো এইভাবেই কি হলো, পর্তুগিজ থেকে বিভিন্ন রকমের যে পর্যটকরা, পর্তুগালের পর্যটকরা একের পর এক পর্যটক কিন্তু ভারতে আসলেন। তো এমন সময় এই যে ভাস্কর দা গামার পরবর্তী সময়কালে যে পর্যটক যে দেশের পর্যটকেরা এসেছিলেন সেটা হচ্ছে পর্তুগিজ পর্যটক, মানে পর্তুগিজদের যে পর্যটকেরা রয়েছেন তাদের কিন্তু পর্তুগিজ যে দেশের যে পর্যটকেরা রয়েছেন তারা কিন্তু একের পর ভারতে আসেন, এবং ভারতের যে সমস্ত জিনিসগুলো ছিল, সেই মশলা থেকে শুরু করে নানা রকমের যে পণ্য দ্রব্যগুলো ছিল, সেই দ্রব্যগুলো কিন্তু তারা নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য মূলত ভারতে আসেন, কারা? পর্তুগিজ পর্যটক। এবং এই পর্যটকেরা যখন ভারতে আসলো তারা কি করছে? একের পর এক দ্রব্য, তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো কি করছে? তাদের দেশে নিয়ে যাচ্ছে। তার মানে কি? তারা তো একটা দেশের মধ্যে আধিপত্য প্রতিষ্ঠা করছে, তাই না? একটা দেশের ওপর ধীরে ধীরে তারা আধিপত্য প্রতিষ্ঠা করছে, সব জিনিস নিজে নিয়ে নিচ্ছে। তো তারা কি করছে? আধিপত্য প্রতিষ্ঠা করছে। তো মূলত হচ্ছে পর্তুগিজদের পর্যটক যে আধিপত্য, তাদের যে অধিকার, সেটাকে খর্ব করেছিল, মানে সেটাকে ব্যর্থ করেছিল। তারা যাতে এই পর্তুগিজরা যাতে কোনোভাবেই ভারতের এই জিনিসপত্রগুলো তাদের দেশে নিয়ে যেতে না পারে, এটা কিন্তু এটার প্রতিবাদে কিন্তু লড়াই করেছিলেন কে? এটা হচ্ছে হোসেন শাহ, কি আল্লাউদ্দিন হোসেন শাহ কিন্তু পর্তুগিজ যারা পর্যটক ছিলেন তাদেরই কিন্তু যে তারা যে তাদের যে আধিপত্য, তারা যে অধিকার, তাদের ভারতবর্ষে যে অধিকার প্রতিষ্ঠা করছে, সেই অধিকারগুলো কিন্তু খর্ব করেছিলেন কে? হোসেন শাহী বংশের যে প্রতিষ্ঠাতা, এটা আল্লাউদ্দিন হোসেন শাহ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পর্তুগিজদের আধিপত্য বাংলার কোন সুলতান খর্ব করেন? তাহলে অ্যান্সারটা কি হবে? সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ। তিনিই মূলত পর্তুগিজদের যে অধিকার, যে আধিপত্য, সেটা মূলত খর্ব করে তথা ব্যর্থ করে। তাহলে কোশ্চেনটা কি? পর্তুগিজদের অধিকার তথা আধিপত্য খর্ব করে। পর্তুগিজদের অধিকার কি করে? খর্ব করে। তাহলে জিনিসটা ক্লিয়ার যে কেন ভারতে এলো, একের পর এক পর্যটক কেন ভারতে এলো, তাই না? এবং এই তারা যে ভারতে এলো এবং সেই ভারতের কোন বাংলার সুলতান কি কি করলো, সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং যে প্রশ্নটা এখন আমি বললাম সেটা কিন্তু বারংবার রিপিট করো। যদি প্রশ্ন আসে যে বাংলার কোন সুলতান পর্তুগিজদের আধিপত্য বা অধিকার খর্ব করে, তাহলে উত্তরটা কি হবে? সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, বুঝেছো কিনা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। যদি তিনি মূলত মানে এই যে আল্লাউদ্দিন হোসেন শাহ,
তো এই সমস্ত কাজ করেছেন। তিনি একজন সুদক্ষ সুযোদ্ধা যেহেতু শাসক ছিলেন, তার সময়কালে একটা মন্দির নির্মাণ হয়েছিল। দুটো মন্দিরকে নিয়ে আলোচনা করব যেখান থেকে মেনলি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে তার সময়কালে কিন্তু ছোট্ট সোনা মসজিদটি তৈরি হয়েছিল। কার সময়কালে ছোট্ট সোনা মসজিদটি তৈরি হয়েছিল? সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহের সময়কালে কিন্তু ছোট্ট সোনা মসজিদটি নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে। তাহলে কি ছোট্ট সোনা মসজিদটি, ছোট্ট সোনা মসজিদ, এই ছোট্ট সোনা মসজিদটা কিন্তু তৈরি করা হয়েছিল কার সময়কালে? সেটা হচ্ছে হোসেন শাহ, আল্লাউদ্দিন হোসেন শাহের সময়কালে কিন্তু ছোট্ট সোনা মসজিদটি তৈরি করা হয়েছিল। এটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে। আবার বলো যে প্রথম হচ্ছে যে ছোট্ট সোনা মসজিদটি কার সময়কালে নির্মিত হয়েছে? তাহলে সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহের সময়কালেই কিন্তু ছোট্ট সোনা মসজিদটি নির্মাণ করা হয়েছে। তো শুধুমাত্র যে ছোট্ট সোনা মসজিদটি তার সময়কালে নির্মিত হয়েছিল, তিনি নির্মাণ করেছিলেন সেটা কিন্তু একদমই না। তার পাশাপাশি তিনি কিন্তু খেরুর যে একটা মসজিদ রয়েছে, নাম কি খেরুর মসজিদ, ঠিক আছে, সেই খেরুর মসজিদটাও কিন্তু তার সময়কালে কি এই খেরুর মসজিদটাও কিন্তু তার সময়কালে গঠিত। এই খেরুর মসজিদটাও কিন্তু তার সময়কালে গঠিত। তাহলে ছোট্ট সোনা মসজিদটি কার সময়কালে? আল্লাউদ্দিন হোসেন শাহের সময়কালে গঠিত। তার পাশাপাশি খেরুর যে মসজিদটা রয়েছে সেটাও কিন্তু আল্লাউদ্দিন হোসেন শাহের সময়কালে কিন্তু কি হয়েছিল? নির্মাণ হয়েছিল বা নির্মিত হয়েছিল। এই কোশ্চেন্সগুলো তোমরা কিভাবে নোট করবে? স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছ, এইভাবে আমি বারংবার বলেছি, এইভাবে নোটগুলো তৈরি করবে, ছোট ছোট করে এক পেজের মধ্যে লিখবে এবং প্রতিদিন কিন্তু রিভাইজ করবে। তোমার যদি মুখস্থ নাও হয় প্রতিদিন একবার করে চোখ বোলাবে, দেখবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পরের প্রশ্নে আসি যে ছোট্ট সোনা মসজিদটি তার কার সময়কালে নির্মিত হয়? সেটা হচ্ছে হোসেন শাহী বংশ, এবং খেরুর মসজিদটিও কিন্তু সেই আল্লাউদ্দিন হোসেন শাহের সময়কালে কিন্তু নির্মিত হয়। এবার যেটা কোশ্চেন্স আছে, তিনি মূলত যেহেতু তিনি সুদক্ষ যোদ্ধা ছিলেন, তাই তিনি কামতাপুর রাজ্য, কি এই কামতাপুর রাজ্যটা কিন্তু দখল করেছিলেন। কে? আল্লাউদ্দিন হোসেন শাহ। কামতাপুর মানে হচ্ছে কোচবিহার রাজ্য। কামতাপুর মানে বর্তমানে যেটা কোচবিহার, সেই কোচবিহার এই কামতাপুর। তো এই যে কামতাপুর রাজ্য বা কোচবিহার রাজ্যটা কিন্তু দখল করেছিলেন কোন সুলতান? বাংলার কোন সুলতান? তাহলে সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ কিন্তু কামতাপুর রাজ্যটি দখল করেছিলেন। এবং এই কামতাপুর, যদি প্রশ্ন আবারও ঘুরিয়ে ফিরে আসে যে কামতাপুর রাজ্যটি বর্তমানে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কোচবিহারে, মানে কোচবিহারই হচ্ছে কামতাপুর নাম ছিল, ঠিক আছে। তো কামতাপুর রাজ্যটা দখল করেছিলেন কে? অঞ্চলটা দখল করেছিল কে? সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ হচ্ছে কামতাপুর রাজ্য বা তথা জেলাটি কিন্তু দখল করেছিলেন। এবার যেটা হচ্ছে যে এবার হচ্ছে চট্টগ্রাম। তার পাশাপাশি তিনি আমরা দেখলাম যে তিনি মূলত কামতাপুর বা কোচবিহার রাজ্যটি দখল করেছিলেন। তার পাশাপাশি আরও একটা অঞ্চল তিনি হচ্ছে কি করেছিলেন? তার আধিপত্য বা তিনি হচ্ছে সেখানকার সেটা কিন্তু তার দখল করেছিলেন, মানে সেই রাজ্যটা, মানে শুধুমাত্র যে কামতাপুর বা কোচবিহার যে রাজ্যটা তিনি দখল করেছিলেন তাই নয়, আরেকটা রাজ্য বা জেলা তিনি কিন্তু কি করেছিলেন? দখল করেছেন, সেটা হচ্ছে চট্টগ্রাম। সেই চট্টগ্রামও কিন্তু তিনি দখল করেছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে চট্টগ্রাম বাংলার কোন সুলতান দখল করে? বারবার বলো যে চট্টগ্রাম বাংলার কোন সুলতান দখল করে? তাহলে সেটা হবে কি হবে? সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ চট্টগ্রাম দখল করে। যদি বলে যে কামতাপুর তথা কোচবিহার রাজ্যটি বাংলার কোন সুলতান দখল করে? সেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ। কামতাপুর রাজ্যটি বর্তমানে কোথায় অবস্থিত, বা কামতাপুর বলতে কোন রাজ্যকে বা কোন জেলাকে বোঝানো হয়েছে? তাহলে সেটা হচ্ছে কোচবিহার জেলা। তো এখান থেকে মানে আল্লাউদ্দিন হোসেন শাহকে ঘিরে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন আসবে না। আমি আবারও তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্নবিচিত্রা, বিভিন্ন টেস্ট পেপার কিন্তু পরবর্তী সময় তোমাদের পরীক্ষার 1 মাস আগে তথা 1 মাসের মধ্যেই কিন্তু আমি তোমাদের সমস্ত কিছু সলভ করিয়ে দেবো। সেটা নিয়ে কোনো রকম টেনশন করো না। আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো কিন্তু মন দিয়ে করো, কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টেস্ট পেপারে বা প্রশ্নবিচিত্রায় কিন্তু কোশ্চেন্স
থাকবে। কাজে আমি যে কোশ্চেন্সগুলো দিচ্ছি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না। তো এবার আমরা পড়ব হচ্ছে এই যে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আল্লাউদ্দিন হোসেন শাহ। দেখো, একটা মানুষ যখন একটা রাজ্যের সিংহাসনে তথা সিংহাসনে বসেন, রাজত্ব করেন, তিনি কিন্তু সারা জীবন রাজত্ব করেন। জন্মের পর থেকে তিনি বিভিন্ন লড়াই করে কিন্তু সিংহাসনে বসেন, কিন্তু তিনি যে সারা জীবন সারা বছর পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত কি সে রাজত্ব করতে পারবে, রাজত্ব ধরে রাখতে পারবে? একদমই নয়। একটা মানুষের জন্ম আছে এবং মৃত্যুও আছে। তো যখন এই আল্লাউদ্দিন হোসেন শাহের যখন মৃত্যু হয়, এই মৃত্যুর পরে তার পুত্র, আমরা জানি যে তার বংশধরটাই সেখানে বসেছিল, তো আল্লাউদ্দিন হোসেন শাহ যখন মৃত্যু ঘটল, তার মৃত্যুর পর তার পুত্র যিনি ছিলেন, তার পুত্র হচ্ছে নসরত শাহ। তার পুত্রের নাম কি? যদি প্রশ্ন আসে যে আল্লাউদ্দিন হোসেন শাহর তার পুত্রের নাম কি, তাহলে সেটার উত্তরটা কি হবে? নসরত শাহ। নসরত শাহ কিন্তু তার কি ছিলেন? পুত্র ছিলেন। তার পুত্র কে ছিলেন? নসরত শাহ। এখানে 2 নাম্বার, এটা কি 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কে ছিলেন? নসরত শাহ। এই নসরত শাহ কার পুত্র ছিলেন? আল্লাউদ্দিন। কিন্তু তাহলে আল্লাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে কোন সুলতান বসেন? তাহলে এটার উত্তরটা হবে নসরত শাহ। এই যে নসরত শাহ কার পুত্র ছিলেন, সেটা উত্তর হবে কি? আল্লাউদ্দিন হোসেন শাহের পুত্র ছিলেন নসরত শাহ। এবার এই নসরত শাহকে নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন লিখে নাও, লিখে নিয়ে কোশ্চেনটা বারবার রিপিট করার চেষ্টা করো। সেই প্রশ্নটা কি, যে এই যে হোসেন শাহী বংশের দ্বিতীয় সুলতান কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন্স, যে হোসেন শাহী বংশের দ্বিতীয় সুলতান কে ছিলেন? নসরত শাহ। তার বাবার মৃত্যুর পর প্রথম, তিনি হচ্ছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় সুলতান কে ছিলেন? নসরত শাহ। এবার নসরত শাহকে নিয়ে বা তাকে ঘিরে যে কোশ্চেন্সগুলো রয়েছে, তার সময়কালে, মানে নসরত শাহও কিন্তু একজন সুদক্ষ, তার বাবা একজন সুদক্ষ নেতা ছিলেন, একজন শক্তিশালী নেতা ছিলেন, তার পাশাপাশি এই নসরত শাহও কিন্তু একজন সুদক্ষ নেতা ছিলেন। এবং তার সময়কালে যে স্থাপত্য কীর্তি যদি আমরা দেখি, যে তার সময়কালে কিন্তু বড় সোনা মসজিদটি কিন্তু তৈরি হয়। কি? বড় সোনা মসজিদ, মনে রাখবে, বড় সোনা মসজিদ কি তৈরি হয়? বড় সোনা মসজিদ। তার সময়কালে কিন্তু বড় সোনা মসজিদটি তৈরি হয়। বড় সোনা মসজিদ। এই বড় সোনা মসজিদটি কার সময়কালে বা কার সময়কালে নির্মিত হয়? তাহলে যদি প্রশ্ন আসে যে বড় সোনা মসজিদটি কার সময়কালে নির্মিত হয়, তাহলে উত্তরটা হবে নসরত শাহ এর সময়কালে কিন্তু বড় সোনা মসজিদটি নির্মিত হয়। এবার যেটা আরেকটা কোশ্চেন্স রয়েছে, যে বড় সোনা মসজিদটির একটা অপর নাম রয়েছে। কি আছে? অপর নাম রয়েছে। আমি AN দিলাম, মানে অপর নাম। অপর নাম কি রয়েছে? বারোদুয়ারি। ঠিক আছে, বারোদুয়ারি। এই বড় সোনা মসজিদটির অপর একটি নাম রয়েছে। তাহলে যদি প্রশ্ন আসে যে বড় সোনা মসজিদটির অপর নাম কি, তাহলে সেটার উত্তরটা হবে বারোদুয়ারি। বারোদুয়ারি হচ্ছে বড় সোনা মসজিদটির অপর নাম। আরেকটা যেটা কোশ্চেন্স রয়েছে, এই যে নসরত শাহ, তিনি যখন বাংলার সিংহাসনে, এই যে নসরত শাহ ছিলেন, এই নসরত শাহ যখন বাংলার সিংহাসনে বসেন, তাই বাংলাটাকে, তিনি যেহেতু রাজা, তিনি যেহেতু সুলতান, তাই তাকে কি করতে হবে? বাংলাটাকে, রাজ্যটাকে তাকে হচ্ছে কি করতে হবে? তাকে ভালো রাখতে হবে, তাই না? তাকে হচ্ছে কোনো রকম যাতে যুদ্ধ বিগ্রহ না ঘটে, সেটা থেকে যাতে মানুষেরা শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করতে পারে, সেটা তো তার দায়িত্ব, সেটা তার কর্তব্য। তো তার কর্তব্য রক্ষা করার জন্য, তার দায়িত্বটা ভালোভাবে পালন করার জন্য, যাতে কোনো যুদ্ধ বিগ্রহ লাগলে কোনো রকম তাদের ক্ষতি না হয়, সেই জন্য, সেই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য তিনি মূলত কার সাথে সন্ধি করেন, মানে কার সাথে বন্ধুত্ব করেন? সেটা হচ্ছে বাবর। কার সাথে? বাবর। সম্রাট বাবর। তো সম্রাট বাবরের সঙ্গে কিন্তু সন্ধি করেছিলেন। কে? বাবর হচ্ছে বাবরের সঙ্গে সন্ধি করেছিলেন, সম্রাট বাবর। তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলার কোন সুলতান বিভিন্ন যুদ্ধ বিগ্রহ থেকে বাংলাকে রক্ষা করার জন্য সম্রাট বাবরের সঙ্গে সন্ধি করেন, তাহলে উত্তরটা কি হবে? নসরত শাহ। কারণ তিনিই মূলত বাংলাটাকে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ থেকে রক্ষা করার জন্যই কি করেছিলেন? তিনি হচ্ছে বাবরের সঙ্গে সন্ধি করেছিলেন। ঠিক আছে, এখান থেকে নসরত শাহকে ঘিরে যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। নসরত শাহের এর যে প্রশ্নগুলো বললাম, এর বাইরে কোনো রকম কিন্তু প্রশ্ন আসবে না। কাজেই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে কোশ্চেন, তার পাশাপাশি নোট কিন্তু তৈরি করো।
দেখো এতক্ষণ যে জিনিসটা বোঝালাম এটা তোমাদের গল্পের মতো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হলো কিনা অবশ্যই জানাবে কমেন্টে। আবার আমি রিপিট করছি, কিছু কিছু কোশ্চেন্স আমি তোমাদেরকে বলছি, এই কোশ্চেন্সগুলোর উত্তর কিন্তু তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। প্রথম যে কোশ্চেন্সটা হচ্ছে যে বাংলার কোন সুলতানকে শ্রেষ্ঠ সুলতান বলে বিবেচিত করা হয়, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যাঁ 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে হোসেন শাহী বংশের পতন কবে ঘটে। এটা আমি দিইনি, এখন দিচ্ছি যে হোসেন শাহী বংশটার পতন ঘটলো হচ্ছে কত সালে, 1538। এই 1538 সালে কিন্তু হোসেন শাহী বংশের পতন ঘটে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এর পরের প্রশ্ন হচ্ছে যে জগৎভূষণ উপাধি কাকে দেওয়া হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা হচ্ছে যে পর্তুগিজদের আধিপত্য কোন সুলতান খর্ব করেছিল, এই কোশ্চেনটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলার হোসেন শাহী বংশের দ্বিতীয় সুলতান কে ছিলেন। ঠিক আছে, এবার হচ্ছে যেটা প্রশ্ন, যেটা হচ্ছে যে সম্রাট বাবরের সঙ্গে বাংলার কোন সুলতান সন্ধি করেন। এই কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, যেটা হচ্ছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং এই কোশ্চেন্সগুলো তোমরা কিন্তু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো এবং যারা আমি যে বলেছিলাম সেটা রিপিট করেছো, বারবার রিপিট করেছো, তারাই মূলত এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। যারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে তাদের জন্য একটা গিফট আছে, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো, ঠিক আছে। তো এখন আমরা যেটা আলোচনা করব, পরের একটু আলোচনায় আসি, আর একটু বাকি আছে, সেই আলোচনাটা করে নিই, তারপরে তোমাদের গিফটটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে কিন্তু দেবো। চলো পরের ভিডিওটা, পরের যে ক্লাসটা আছে, পরের যে বিষয়টা আছে, যে বিষয়টা আমাদের জানতে হবে। দেখো নসরত শাহও তো দুজন শাসকই তো, বা দুজন সুলতানই তো মূলত আর এই বাংলার শাসনে বসেননি, বাংলার সিংহাসনে বসেননি, আরও কি ছিলেন, শাসক ছিলেন, তাদের নাম জানবো, কি হয়েছিল না হয়েছিল সেটাও আমরা জানবো। তো এটা খুব অল্প সময়ের মধ্যে বিষয়টা আমরা ক্লিয়ার করব। তো চলো তাড়াতাড়ি শুরু করি। আরেকটা যেটা বিষয়, যেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে নসরত শাহের আমলে কি হয়েছিল, নসরত শাহের আমলে কিন্তু বড় সোনা মসজিদটি তৈরি হয়েছিল। কি বড় সোনা মসজিদটি কিন্তু তৈরি হয়েছিল। এই যে বড় সোনা মসজিদটি কার সময়কালে তৈরি হয়েছিল, এই বড় সোনা মসজিদটি কিন্তু নসরত শাহের আমলে তৈরি হয়েছিল। এবার যেটা এখান থেকে কোশ্চেন, সেটা হচ্ছে যে বড় সোনা মসজিদটি কবে নির্মিত হয়েছিল, এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে 1526, কত 1526-এ কিন্তু, কত 1526-এ কিন্তু এই বড় সোনা মসজিদ, কি বড় সোনা মসজিদটি কিন্তু নির্মিত হয়েছিল। এই বড় সোনা মসজিদটি নির্মিত হয়েছিল কত সালে, 1526 সালে। তাহলে 1526 সালে বড় সোনা মসজিদটি কিন্তু নির্মিত হয়েছিল। এবার যেখানকার কোশ্চেন, যে হোসেন শাহী বংশের নসরত শাহের, তো যখন নসরত শাহের মৃত্যু হলো, তার পুত্র মানে নসরত শাহের পুত্র কিন্তু তারপরে বাংলার সিংহাসনে বসলেন। তার নাম কি, তার নাম হচ্ছে আল্লাউদ্দিন ফিরোজ শাহ। তাহলে নসরত শাহ যখন মারা গেলেন তখন বাংলার সিংহাসনে বসলেন নসরত শাহের পুত্র আল্লাউদ্দিন ফিরোজ শাহকে, আল্লাউদ্দিন ফিরোজ শাহ। এই আল্লাউদ্দিন ফিরোজ শাহ, এই আল্লাউদ্দিন ফিরোজ শাহ, আল্লাউদ্দিন ফিরোজ শাহ হচ্ছে নসরত শাহের পরবর্তী, মানে আল্লাউদ্দিন ফিরোজ শাহ হচ্ছে নসরত শাহের পুত্র, সিংহাসনে বসলেন কে, আল্লাউদ্দিন ফিরোজ শাহ। এবার আল্লাউদ্দিন ফিরোজ সম্পর্কে কোনো রকম প্রশ্ন অতটা ইম্পর্টেন্ট নয়। এবার হচ্ছে আল্লাউদ্দিন ফিরোজ শাহের মৃত্যুর পর তার পুত্র হচ্ছে কে, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। কে, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, তিনি কিন্তু বাংলার সিংহাসনে কিন্তু বসেছিলেন। তাহলে প্রশ্নটার উত্তরটা কি হবে, আল্লাউদ্দিন যখন কি করলেন, আমরা জানলাম যে প্রথমে আল্লাউদ্দিন হোসেন শাহ হচ্ছে হোসেন শাহী বংশটার প্রতিষ্ঠা করলেন। এবার যেটা হচ্ছে আল্লাউদ্দিন হোসেন শাহ যখন মারা গেলেন তখন তার পুত্র নসরত শাহ সিংহাসন আরোহণ করলেন। এবার নসরত শাহ যখন মারা গেলেন তখন তার পুত্রকে আল্লাউদ্দিন ফিরোজ শাহ, তিনি সিংহাসনে বসলেন। এবার আল্লাউদ্দিন ফিরোজ শাহ কিন্তু যখন মারা গেলেন তখন তার পুত্র হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ কিন্তু বাংলার সিংহাসনে বসলেন। ঠিক আছে, এই গিয়াসউদ্দিন মাহমুদ থেকে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
এই গিয়াসুদ্দিন মাহমুদ শাহ হচ্ছে কি করলেন, বাংলার সিংহাসনে বসলেন। এই বাংলার সিংহাসনে বসলেন কি গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, বাংলার সিংহাসনে বসলেন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, কিন্তু বাংলার সিংহাসনে বসলেন। এবার এই গিয়াসুদ্দিন মাহমুদ শাহ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, যদি প্রশ্ন আসে যে বাংলার যে তথা হোসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন, হোসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন, তাহলে উত্তরটা কি হবে, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ ছিলেন হোসেন শাহী বংশের শেষ সুলতান। তার পরবর্তী সময়ে 1538-এ কিন্তু এই যে হোসেন শাহী বংশ সেটা কিন্তু কি হয়, পতন ঘটে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি, তিনি ছিলেন শেষ সুলতান। তাহলে হোসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন, সেটা হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। গিয়াসুদ্দিন মাহমুদ শাহ ছিলেন হচ্ছে হোসেন শাহী বংশের শেষ সুলতান। তাহলে আল্লাউদ্দিন বসলো, তারপরে কে বসলেন, এটা হচ্ছে গিয়াসুদ্দিন বসলেন। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এই যে বাংলায় যখন এই সুলতানেরা আর কি শাসন চালাতেন, শাসন পরিচালনা করতেন, তারা যখন সিংহাসনে বসেন, তখন সেই সময়কালে বাংলার মানুষের যে প্রধান জীবিকা কী ছিল, মানে প্রধান কাজ কী ছিল, প্রধান জীবিকা ছিল হচ্ছে কৃষিকাজ। কী ছিল তখন বাংলার মানুষ যারা ছিলেন, সেই বাংলার মানুষের প্রধান জীবিকা ছিলেন হচ্ছে প্রধান জীবিকা। তাহলে কি তাদের প্রধান জীবিকা কি ছিলেন, তাদের প্রধান জীবিকা ছিল হচ্ছে কৃষিকাজ। কি ছিল, কৃষিকাজ ছিল হচ্ছে তাদের প্রধান জীবিকা। ধরো এখানে অনেকগুলো কি হয়েছে, ধান হয়েছে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এই যে জিনিসগুলো এইভাবে ছবি এঁকে এঁকে তোমরা কিন্তু পড়বে। তো যদি প্রশ্ন আসে যে বাংলার যে তৎকালীন সময়ে বাংলার মানুষের তথা হোসেন শাহী বংশের মানুষের প্রধান জীবিকা কী ছিল, সেটা হচ্ছে কি কৃষিকাজ ছিল তাদের প্রধান জীবিকা। এভাবে ছবি। আর কে কে বসলো, তার পরবর্তী বড়সোনা মসজিদটি কে নির্মাণ করেন, এই ধরনের প্রশ্ন কিন্তু ছবি এঁকে এঁকে মুখস্থ করার চেষ্টা করবে। তো চলো এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আরেকটু আলোচনা বাকি রয়েছে, যেটা থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেখান থেকে একটু মজাদার করে একটু গানের ছড়ে কিন্তু সেখানকার উত্তরগুলো আমরা করতে পারবো। তো চলো সেই ট্রিকটা বলে দিই, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রায়ই এসে থাকে, তাই সেটা কিন্তু মনোযোগ সহকারে অবশ্যই দেখবে, ঠিক আছে। এবং এখান থেকে কয়েকটা প্রশ্ন দিই যেগুলো তোমরা এখন করবে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে যে হোসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন, বড়সোনা মসজিদটি কবে নির্মাণ করা হয়, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হোসেন শাহী বংশের মানুষের প্রধান জীবিকা কে ছিল। এই তিনটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলো কমেন্টে জানাও, ঠিক আছে। তো চলো এই পরের আলোচনায় আমরা ফিরে আসি। এবার মূলত একটা গল্পের ছলে তথা গানের ছলে আমরা কিন্তু একটা ছক মুখস্থ রচনা করব, মানে ছক মুখস্থ করার চেষ্টা করব। কিভাবে, এই শুধুমাত্র এইটা মুখস্থ করলে একটা ছক মুখস্থ করা, আর যদি কেউ এটা মুখস্থ করতে না পারে অবশ্যই সে ছকটা মুখস্থ করবে, ঠিক আছে, কিন্তু এটা একটু সহজ হয়। তো যাই হোক, এখন আমরা খুব সহজভাবে কিভাবে আলোচনা করব। তো দেখো, আমরা দেখলাম যে হোসেন শাহী বংশ, এই হোসেন শাহী বংশের যখন পতন ঘটলো, আমরা দেখলাম প্রথমত ইলিয়াস শাহী বংশের, দেখলাম যে হোসেন শাহী বংশ, মানে হোসেন শাহী বংশটার পতন ঘটলো। আমরা ইলিয়াস শাহী বংশ যখন পড়েছি সেখানকারও কিছু অবদান পড়েছি, তাই না। সেখানেও যখন দেখো, একটা রাজা যখন তিনি সিংহাসনে বসবেন, তার কিছু না কিছু হলেও তো তিনি 1% হলেও তো তিনি উন্নতির কাজ করবেন, কিছু তিনি দেশের জন্য করবেন, বাংলার জন্য করবেন। তো তিনি যখন এই যে যারা সুলতান পদে বসেছিলেন, ঠিক আছে, তারাও কিছু কিছু তাদের অবদান কিন্তু থেকে গেছিলো। সেটা নিয়ে আমি ইলিয়াস শাহী বংশের যে অবদানগুলো ছিল সেগুলো নিয়ে আমি ওই ভিডিওতেই আলোচনা করে দিয়েছি। এই ভিডিওতে আলোচনা করব যে হোসেন শাহী বংশটা যখন পতন ঘটলো, সেই পতনের পরেও হোসেন শাহীর যে সুলতানগুলো ছিলেন তাদের কিছু অবদান কিন্তু বাংলায় কিন্তু রয়ে গেছিলো। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো হোসেন শাহী বংশটা যখন মূলত হচ্ছে পতন ঘটলো, তখন সেখানকার যে অবদান নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অবদান, মানে হোসেন শাহী বংশ হওয়ার পরে এর অবদানটা অ্যাকচুয়ালি কী ছিল। তো মেইন যেটা হচ্ছে যে যদি আমরা কোনো সাহিত্যের দিক থেকে দেখি, তারা শিল্প স্থাপত্য অনেকেই নির্মাণ করেছিলেন, তাই না। সেই আল্লাউদ্দিন হোসেন শাহ বলো, নসরত শাহ, তারা কিন্তু দুজনেই মিলেই, বাবা পুত্র মিলে, বাবা ছেলে মিলেই কিন্তু বাংলায় কিন্তু অনেক কিছু নির্মাণ করেছিলেন। এছাড়াও বাদ দিয়ে যদি সাহিত্যের দিক থেকে দেখি, তাদের কিন্তু পৃষ্ঠপোষকতা তথা হুসেন শাহী বংশের যে প্রতিষ্ঠা ছিলেন আল্লাউদ্দিন হোসেন শাহ, তিনিও কিন্তু কী করেছিলেন, বিভিন্ন তখনকার বাংলার যে সমস্ত মানুষ ছিলেন, যে সমস্ত শিক্ষিত মানুষ ছিলেন, তাদেরকে কিন্তু
বিভিন্ন সাহিত্য রচনায় কিন্তু সাহায্য করেছিলেন। ঠিক আছে, তো তাদের যদি আমরা সাহায্য বা হোসেন শাহী বংশের যে সাহিত্য কীর্তি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো অনেক মানুষ কিন্তু কী করেছেন, তারা কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে, সেখানে রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কে, ধর্মীয় কিছু রীতিনীতি নিয়ে মানে বিভিন্ন রকমের আলাদা আলাদা কিন্তু তাদের কিন্তু গ্রন্থ তথা সাহিত্য চর্চা কিন্তু করেছিলেন। ঠিক আছে, বিভিন্ন রকমের কিছু কিন্তু রচনা করেছিলেন, বিভিন্ন রকমের সাহিত্য কিন্তু তারা রচনা করেছেন সেই হোসেন শাহী বংশের, এবং সেটাই তাদের অবদান। তো কী কী অবদান তারা রেখে গেছিল সেটা আমরা বলবো। তো আমরা এখানে রচয়িতা কে ছিলেন, রচয়িতা এবং হচ্ছে সেখানকার সাহিত্য হচ্ছে কি ছিল সাহিত্য। তো রচয়িতা কে ছিলেন এবং কি সাহিত্য তারা রচনা করেছিলেন, যেটা মূলত হোসেন শাহর বংশের আমলেই তারা করেছিলেন। তো প্রথমেই দেখি যে রচয়িতা কে ছিলেন এবং সাহিত্য কি রচনা করেছিলেন। দেখো, প্রথমে যারা গানটা আমি দিয়েছি সেটা হচ্ছে মধুশ্রী রূপলীলা। দেখো, এখানেই প্রথম আছে ম দিয়ে। তো এই যে মধুশ্রী যে আছে, এটা মনে রাখো যে মধুশ্রী, এই যে ম দিয়ে কি, ম দিয়ে হচ্ছে মালাধর বসু। কে? মালাধর বসু। খুব সহজভাবে জিনিসটাকে কিন্তু বোঝার চেষ্টা করো, খুব ইজি ওয়েতে। আমি কিন্তু অনেক ভেবেচিন্তে তোমাদের কিন্তু এই রকম কিছু তোমাদের খুব সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করি। খুব মন দিয়ে কিন্তু জিনিসটাকে দেখো। আমি বললাম কি মধুশ্রী, এখানে ম দিয়ে কি মালাধর বসু আমি লিখলাম। এই যে মালাধর বসু তিনি রচনা করেছেন কি, মালাধর বসু কি রচনা করেছেন, এই গানটাতেই আমরা কিন্তু পেয়ে যাব যে তিনি কি সাহিত্য রচনা করেছেন। এই মালাধর বসু হচ্ছে শ্রী, আমি দিচ্ছি মধুশ্রী। তাহলে শ্রী মানে কি, শ্রী মানে হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সেই শ্রীমদ্ ভগবদ গীতার কিন্তু বাংলা অনুবাদ করেছেন, শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতার রচনা বাংলা অনুবাদ করেছেন। তাহলে বাংলা অনুবাদ। তো এই যে রয়েছেন, এটা হচ্ছে কি মালাধর বসু। এই মালাধর বসু কিন্তু তিনি কি করেছেন, তিনি হচ্ছে মালাধর বসু কি করেছেন, শ্রীমদ্ ভগবত যে গীতাটা রয়েছে, যেটা আমরা দেখতে পেলাম সেখানে শ্রীকৃষ্ণের নিয়ে কিছু আলোচনা করেছে, সেই যে শ্রীমদ্ ভগবত গীতা সেটার কিন্তু বাংলা অনুবাদ করেছিলেন, তাই না? এই শ্রীমদ্ ভগবত গীতা কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু লেখা হয়েছিল, কিন্তু সেটার বাংলা অনুবাদ করেছিলেন কি, সেটা হচ্ছে মালাধর বসু। তাহলে প্রশ্ন আসবে যে শ্রীমদ্ ভগবত গীতার বাংলা অনুবাদ কে করেন, তাহলে সেটার উত্তরটা হবে কি মালাধর বসু। কে? মালাধর বসু। রিপিট করো বারবার, মালাধর বসু হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার বাংলা অনুবাদ করেছিলেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো মধুশ্রী হয়ে গেল। এবার রয়েছে কি রূপলীলা রয়েছে। এই যে রূপলীলা, এবার দেখি যে এই যে শ্রীমদ্ ভগবত গীতার বাংলা অনুবাদ করেন, এই যে মালাধর বসু যখন শ্রীমদ্ ভগবত গীতার বাংলা অনুবাদ করেছিলেন না, তিনি মূলত একাই এতটা কিন্তু তিনি হচ্ছে সাহস পাননি যে সেটা আমি বাংলা অনুবাদ করব। তো কারো না কারো সাহায্য রয়েছে। আমি যে পড়াশুনো করছি, আমি এত কিছু পারছি, সেটার পেছনে আমার বাবা মার হাত রয়েছে, আমার টিচার, আমার শিক্ষকের হাত রয়েছে। তো প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু একজন সহযোগী থাকে, তাই না? তো যখন মালাধর বসু তিনি যখন শ্রীমদ্ ভগবত গীতার বাংলা অনুবাদ করেন, তিনি একাই করেননি, তার একজন সাহায্য বা পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে, তো মূলত হোসেন শাহী এর পৃষ্ঠপোষকতায় কি আল্লাউদ্দিন হোসেন শাহ এর পৃষ্ঠপোষকতায় মূলত কি করেন, শ্রীমদ্ ভগবত গীতা বাংলা অনুবাদ করেন কি মালাধর বসু। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা লেখো, তার পাশাপাশি অ্যান্সারটাও লিখে নাও যে কার পৃষ্ঠপোষকতায় মূলত মালাধর বসু শ্রীমদ্ ভগবত গীতার বাংলা অনুবাদ করেন। তাহলে উত্তরটা কি হবে, সেটা হচ্ছে মালাধর বসুকে, মালাধর বসুর পৃষ্ঠপোষকতায় হচ্ছে কি করেন, এই শ্রীমদ্ ভগবত গীতা বাংলা অনুবাদ করেন। ঠিক আছে, কার পৃষ্ঠপোষকতা, ভুলে গেছিলাম, মালাধর বসু না, এটা কার পৃষ্ঠপোষকতায়, আল্লাউদ্দিন হোসেন শাহ এর পৃষ্ঠপোষকতায় মূলত মালাধর বসু শ্রীমদ্ ভগবত গীতার বাংলা অনুবাদ করেছিলেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এবং শুধুমাত্র মালাধর বসু যে বসুটা রয়েছে, তিনি কিন্তু খুবই একজন সাহিত্য চর্চা বা কিন্তু তিনি সাহিত্যিক ছিলেন, এবং সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে মালাধর বসুকে নিয়ে আরও অনেক কোশ্চেন্স আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো
তো মালাধর বসু তিনি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার বাংলা অনুবাদ করেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব যেটা কোশ্চেন্স নিয়ে, সেটা হচ্ছে যে মালাধর বসু যিনি ছিলেন, মালাধর বসু, এই মালাধর বসু কিন্তু শুধুমাত্র একটাই তিনি সাহিত্য চর্চা করেননি, তার পাশাপাশি অনেক সাহিত্য চর্চা শুরু করেছেন। তো শ্রীকৃষ্ণ বিজয় যে গ্রন্থটা রয়েছে সেটাও কিন্তু মানে শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলা সম্পর্কে কিন্তু তিনি শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থটা বা সাহিত্যটা কিন্তু তিনি রচনা করেছেন। শ্রীকৃষ্ণ বিজয়, এই শ্রীকৃষ্ণ বিজয় হচ্ছে কার লেখা? তাহলে যদি প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণ বিজয় সাহিত্য তথা গ্রন্থটি কার লেখা, এটা হচ্ছে মালাধর বসু। তাহলে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি কার লেখা? উত্তরটা কি হবে? মালাধর বসুর লেখা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। এবং তিনি এত কিছু সাহিত্য চর্চা এত কিছু করেছেন, তাই তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি? গুণরাজ খা। কি উপাধি? গুণরাজ খা উপাধি কিন্তু দেওয়া হয়েছিল কাকে? মালাধর বসুকে। কেন? কারণ তিনি বিভিন্ন রকমের সাহিত্য চর্চা কিন্তু শুরু করেছেন, বিভিন্ন কিছু রচনা করেছেন, তাই তাকে গুণরাজ খা উপাধি দেওয়া হয়েছিল। দেখো কোশ্চেনটা, দেখো উত্তরটা কি? গুণরাজ খা। তাহলে প্রশ্ন আসতেই পারে, যে প্রশ্ন এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবার যেটা কোশ্চেন্স রয়েছে, যেটা গুণরাজ খা, এই গুণরাজ খা উপাধিটা কে পান? সেটা হচ্ছে মালাধর বসু। যদি প্রশ্ন আসে যে গুণরাজ খা উপাধিটি কাকে দেওয়া হয়েছিল, তাহলে সেটা হচ্ছে মালাধর বসুকে গুণরাজ খা উপাধিটি দেওয়া হয়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে এই যে গুণরাজ খা উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? মালাধর বসুকে। বারবার রিপিট করবে, ঠিক আছে। দেখো আজকের এই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, ঠিক আছে। পেশেন্ট মানে ধৈর্যটা ধরে রাখতে হবে, ঠিক আছে। একটু ধৈর্য নিয়ে পড়লে কিন্তু আজকের এই ক্লাসটা এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে। কাজে একটু পেশেন্ট রেখে একটু ধৈর্য রেখে ক্লাসটা দেখবে, ঠিক আছে। কখনো হারবে না, ঠিক আছে। এখানে তুমি হারার জন্য আসোনি, জেতার জন্য এসেছো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে তোমাকে দেখতেই হবে, কারণ তুমি এখানে জেতার জন্য এসেছো। তো প্রথম যে বলি যে গুণরাজ খা মূলত কী করেছিলেন? এই মালাধর বসু। গুণরাজ খা উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? মালাধর বসুকে গুণরাজ খা উপাধিটি দেওয়া হয়েছিল। এবার যেটা কোশ্চেন হচ্ছে যে গুণরাজ খা উপাধিটি কাকে দেওয়া হয়েছিল, এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে। এবং এই যে গুণরাজ খা উপাধিটা দিয়েছিল, এটা তো তিনি নিজে উপাধিটা নেননি। মালাধর বসু কি নিজে উপাধিটা নিয়েছিল যে আমাকে দিন এই উপাধিটা, গুণরাজ খা উপাধিটা আমাকে দিন, সেটা কি চাইছিল? না, তাকে উপাধিটি দেওয়া হয়েছিল। তো কে উপাধিটি দিয়েছিলেন? তো এই প্রশ্নটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে গুণরাজ খা উপাধিটি মালাধর বসুকে কে দিয়েছিল। তো উত্তরটা কি? সেটা দিয়েছিল হচ্ছে মূলত বারবক শাহ। এই বারবক শাহ মূলত কি করেছেন? এই বারবক শাহ এবং হোসেন শাহ, আল্লাউদ্দিন হোসেন শাহ, এই আল্লাউদ্দিন হোসেন শাহ এবং বারবক শাহ এরা দুজনে মিলেই কি করেছিলেন? এই গুণরাজ খা উপাধিটি কাকে দিয়েছিলেন? মালাধর বসুকে। তাহলে উত্তরটা কি হবে? যে যদি প্রশ্ন আসে যে গুণরাজ খা উপাধিটি মালাধর বসুকে কে দিয়েছিলেন, তাহলে সেটা উত্তরটা হবে বারবক শাহ এবং কে দিয়েছিলেন? হোসেন শাহ মূলত এই গুণরাজ খা উপাধিটি মালাধর বসুকে দিয়েছিলেন। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো মানে মালাধর বসু থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবার যেটা কোশ্চেন হচ্ছে যে বারবক শাহকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন্স কিন্তু কত রকমের ঘুরিয়ে ফিরে আসতে পারে, যেহেতু এটা বোর্ড এক্সাম, খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে বুঝে পড়তে হবে, ঠিক আছে। তো আমি প্রতিটি প্রশ্ন প্রতিটি বইয়ের লাইন কিন্তু খুঁটিনাটি পড়েছি, তারপরেই কিন্তু এই কোশ্চেন্সগুলো রেডি করেছি, এবং আমি কিন্তু এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পেরেছি, ঠিক আছে। তোমাদেরকে যাতে তোমরাও যাতে এই কোশ্চেন্সগুলো পড়ে অনেকটা উপকৃত হয় তাই এই ভিডিওগুলো করা। তো চলো এই যে বারবক শাহ সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে ইম্পর্টেন্ট কিছু তথ্য নিয়ে জেনে নেবো, যেটা মূলত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে বারবক শাহ, আমরা এর আগের যারা ভিডিওটা দেখেছে তারা জানবে যে বারবক শাহ কিন্তু একটা স্থাপত্য কীর্তি, তার যদি আমরা বলি তিনি কিন্তু দাখিল দরওয়াজা কিন্তু নির্মাণ করেছিলেন, যেটা পান্ডুয়াতে অবস্থিত। তো সরি, পান্ডুয়াতে না, সেটা হচ্ছে কর্ণাটকে। তো দাখিল দরওয়াজা নির্মাণ করেছিলেন হচ্ছে বারবক শাহ। বারবক শাহ মূলত দাখিল দরওয়াজা নির্মাণ করেছিলেন। এবং এই দাখিল দরওয়াজার আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে বারবক শাহ তার পণ্ডিত্যের জন্য, মানে
তিনি এতটা পণ্ডিত ছিলেন, তার পাণ্ডিত্যের জন্য তাকে কিন্তু একটা উপাধি দেওয়া হয়েছিল। সেই উপাধিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী উপাধি? সেই উপাধিটার নাম সেটা হচ্ছে অল ফাজিল, অল ফাজিল এবং অল কামিল। অল ফাজিল, অল ফাজিল এবং অল কামিল, অল কামিল। এই যে উপাধিটা দেখতে পাচ্ছ অল কামিল, তো দেখো এই যে অল ফাজিল মানে বারবক শাহকে কেন্দ্র করে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সটা আছে সেটা হচ্ছে বারবক শাহের পাণ্ডিত্যের জন্য এই তাকে কি করা হয়েছিল, অল ফাজিল এবং অল কামিল কিন্তু উপাধিতে ভূষিত করা হয়েছিল। অল ফাজিল এবং অল কামিল, কি অল ফাজিল এবং অল কামিল যে উপাধিতে ভূষিত করা হয়েছিল। তাহলে কাকে, কোন সুলতানকে, তথা যদি প্রশ্ন আসে যে কাকে অল ফাজিল এবং অল কামিল উপাধিতে ভূষিত করা হয়েছিল, তাহলে উত্তরটা কী হবে, সেটা হচ্ছে বারবক শাহ। এই বারবক শাহ মূলত বারবক শাহ হচ্ছে বারবক শাহকে অল ফাজিল এবং অল কামিল উপাধিতে ভূষিত করা হয়েছিল। এখান থেকে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তিনি মূলত আরেকজনকে উপাধি দিয়েছিলেন, তার নাম হচ্ছে বৃহস্পতি মিশ্র। কার নাম? তার নাম কি? বৃহস্পতি মিশ্র। তাকেও তিনি কিন্তু উপাধি দিয়েছিলেন। তো আমরা বৃহস্পতি মিশ্র সম্পর্কে কিছু জেনে নেব। যেহেতু তিনি বারবক শাহ, তাকেও উপাধি দিয়েছিলেন, তাই একেবারে তার সম্পর্কেও কিছু জেনে নিই। তার নাম কি? বৃহস্পতি মিশ্র। বৃহস্পতি মিশ্র। এই বৃহস্পতি মিশ্র সম্পর্কে হালকা কিছু জেনে নিই। দেখো আমরা কিন্তু ইতিহাসবিদ হতে যাচ্ছি না, আমরা ইতিহাস পড়ছি মানে সেখানে যে আমরা ডন হব, ওই ইতিহাসবিদ হব সেটা কিন্তু নয়। যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি জানা প্রয়োজন সেটা নিয়ে আমরা আজকে পড়ব। তো প্রথম কোশ্চেন্সটা যেটা আছে যে বৃহস্পতি মিশ্র সম্পর্কে যে দুটো তথ্য, যে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে সেটা, তিনি মূলত পথচন্দ্রিকা যে রয়েছে, পথচন্দ্রিকা রচনা করেন। কি? পথচন্দ্রিকা। পথচন্দ্রিকা গ্রন্থটি, চন্দ্রিকা গ্রন্থ, এই পথচন্দ্রিকা গ্রন্থটি কে রচনা করেন? তাহলে যদি প্রশ্ন আসে যে পথচন্দ্রিকা গ্রন্থটি, পদচন্দ্রিকা গ্রন্থটি কে রচনা করেন, তাহলে উত্তরটা কী হবে? বৃহস্পতি মিশ্র মূলত এই পথচন্দ্রিকা গ্রন্থটি রচনা করেন। বারবার রিপিট করো। আর তাকে কেন্দ্র করে আরেকটা যে প্রশ্ন রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। এই যে বারবক শাহ রয়েছেন না, এই যে বারবক শাহ রয়েছেন, এই বারবক শাহ মূলত কি? বারবক শাহ হচ্ছে বৃহস্পতি মিশ্রকে। এই যে বারবক শাহ, এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যে বারবক শাহ কাকে পণ্ডিত, কাকে হচ্ছে পণ্ডিত সার্বভৌম উপাধিতে ভূষিত করেছিলেন, তাহলে উত্তরটা হবে কাকে? বৃহস্পতি মিশ্রকে। এবং যদি প্রশ্ন আসে যে পথচন্দ্রিকা গ্রন্থটির রচয়িতাকে, তাহলে সেটার উত্তর হবে বৃহস্পতি মিশ্র। এই কোশ্চেন্সগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। এখন আমরা প্রথমটা কিন্তু কি করেছি, প্রথমটা যেটা রয়েছে এই মধুশ্রী থেকে, এটা কিন্তু আমরা কভার করে নিয়েছি। এখান থেকে মালাধর বসু আসলো, মালাধর বসু থেকে গুণরাজ খা উপাধি আসলো, গুণরাজ খা থেকে বারবক শাহ বা হোসেন শাহের যে বিষয়টা আসলো সেটা কিন্তু ডিসকাশন করে দিয়েছি। এখান থেকে এই কোশ্চেন্সগুলো আমি যেভাবে কোশ্চেন্স উত্তর বলে দিলাম, রিপিট বারবার করবে এবং কোশ্চেনগুলো লিখে উত্তর লিখবে, ঠিক আছে? এবার আমরা এখান থেকে কিছু এই প্রশ্নগুলো এবং আরও কিছু কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। দেখো তুমি এই ভিডিওটা দেখছো মানে তোমার ইচ্ছা আছে তোমাকে ইতিহাসে 40-এর মধ্যে না হলেও 38-39 নিয়ে আসা, তাই না? এরকম নাম্বার যদি কেউ ক্যারি করতে চাও তবে এই ভিডিওটা দেখো, না হলে দরকার নেই। আমি তোমাদের পুরো সম্পূর্ণভাবে চেষ্টা করছি কিভাবে তুমি হচ্ছে 40-এর মধ্যে মিনিমাম হচ্ছে 35-এর উপরে পাও। তো এটা পাওয়ার জন্য যে কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে হবে, যেভাবে পড়তে হবে, সেই স্ট্র্যাটেজিতে মূলত আমি তোমাদেরকে পড়াচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে, আর না হলে তো নেই। যাদের ইচ্ছে নেই ভালো নাম্বার পাওয়ার দরকার নেই, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমরা যে শর্ট শর্ট ভিডিওগুলো দেখছো না, সেখানকার এক্সপ্লেনেশনও কম, আর ইতিহাসের কয়েকটা প্রশ্ন পড়েই কিন্তু হয় না, প্রচুর প্রশ্ন আছে এমসিকিউ প্রশ্নে। তা তুমি যে ভাবছো যে অল্প একটা ভিডিও দেখেই আমার এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, সেটা কিন্তু না। দেখো ওয়ান শটে অনেক ভিডিও দেয়, অনেক স্যারেরা শিক্ষকরা ভিডিও দেয়, সেখানে কিন্তু 1-2 ঘন্টার ভিডিও করে, ছাত্রগুলো দেখে বলেই তো সেখানে ভিডিও করে। তো তোমার যদি ইচ্ছা থাকে ইতিহাসে একটা ভালো নাম্বার ক্যারি করো তবেই তুমি এই ভিডিওটা দেখো, যদি না করার ইচ্ছে থাকে তাহলে দেখার দরকার নেই, ঠিক আছে? তো চলো এরপরে আমরা এখান থেকে কি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আলোচনা করি। ওটা হচ্ছে রচয়িতা, এটা হচ্ছে সাহিত্য।
এবার রচয়িতাকে, এটা হচ্ছে মধুশ্রী, যেটা মালাধর বসু, তিনি লিখেছেন শ্রীমদ্ ভগবদ গীতার বাংলা অনুবাদ করেছেন। এরপরে যেটা রয়েছে রূপলীলা, রূপলীলা থেকে রু মানে হচ্ছে রূপ গোস্বামী, কে রূপ গোস্বামী, এই রূপ গোস্বামী লিখেছেন কে, লীলা মানে ললিত মাধব তিনি কিন্তু লিখেছেন, কে রূপ গোস্বামী, এই রূপ গোস্বামী কিন্তু রূপ গোস্বামী হচ্ছে ললিত মাধব এবং বিদগ্ধ মাধব যে গ্রন্থগুলো রয়েছে, যে সাহিত্যগুলো রয়েছে সেটা রচনা করেছেন। কি ললিত মাধব, তাই না, ললিত মাধব, ললিত মাধব, লীলা মানে ললিত মাধব। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট তিনি সাহিত্য রচনা করেছেন, সেটা হচ্ছে ললিত মাধব, আরেকটা হচ্ছে বিদগ্ধ মাধব, বিদগ্ধ মাধব। তো এখান থেকে যদি প্রশ্ন আসে যে এই যে রূপ গোস্বামী কি সাহিত্য রচনা করেন, তাহলে সেটা হচ্ছে বিদগ্ধ মাধব এবং ললিত মাধব রচনা করেন। আবার যদি ঘুরিয়ে প্রশ্নটা আসে যে ললিত মাধব কি রচনা করেন, তাহলে সেটার উত্তরটা হবে এটা হচ্ছে রূপ গোস্বামী হচ্ছে ললিত মাধব তথা বিদগ্ধ মাধব তিনি কিন্তু রচনা করেছিলেন। এরপরে যেটা রয়েছে, তাহলে মধুশ্রী মানে হচ্ছে এটা হচ্ছে মালাধর বসুর লেখা শ্রীমদ্ ভগবদ গীতা, এবং রূপলীলা যেটা রয়েছে, তাহলে রূপ গোস্বামীর লেখা কি ললিত মাধব। এবার যেটা রয়েছে হচ্ছে বিধবার পরে মঙ্গল, যে গানটা রয়েছে, এই বিধবার পরে, তাহলে মধুশ্রী রূপলীলা বিধবার পরে মঙ্গল, তাহলে বিধবা মানে হচ্ছে বিধবার পরে মঙ্গল, এটা হচ্ছে বিপ্রদাস পিপিলাই, এই বিধবার পরে মঙ্গল যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বিপ্রদাস পিপিলাই। এবার যে গানটা রয়েছে যে বিধবার পরে মঙ্গল, এটা হচ্ছে বি মানে হচ্ছে বিপ্রদাস আর প মানে হচ্ছে পিপিলাই, তিনি আর রচনা করেছেন মনসা মঙ্গল। তাহলে বিপ্রদাস পিপিলাই, কে বিপ্রদাস পিপিলাই, বিপ্রদাস পিপিলাই হচ্ছে কি রচনা করেছেন, বিপ্রদাস পিপিলাই, এই বিপ্রদাস পিপিলাই হচ্ছে মূলত কি রচনা করেছেন, বিপ্রদাস পিপিলাই, এটা হচ্ছে মনসা মঙ্গল, তাহলে যদি প্রশ্ন আসে যে মনসা মঙ্গল সাহিত্যটি কি রচনা করেন, তাহলে উত্তরটা হবে বিপ্রদাস পিপিলাই, তিনি হচ্ছে মনসা মঙ্গল কাব্যটি রচনা করেন। এমসিকিউ প্রশ্নের জন্য এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কোশ্চেন। স্যার মালাধর বসু যেটা আমি বললাম সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে আমি যেগুলো পড়াচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবার যেটা হচ্ছে যে বিপ্রদাস পিপিলাই হচ্ছে মনসা মঙ্গল রচনা করেছিলেন, এবং রূপ গোস্বামী হচ্ছে ললিত মাধব তথা বিদগ্ধ মাধব যে সাহিত্যটা রয়েছে তিনি মূলত সেটা রচনা করেছেন। এবার যেটা রয়েছে করি করি মঙ্গল, যেটা রয়েছে করি করি মঙ্গল, এবার যেটা রয়েছে যে তিনি মূলত হচ্ছে করি করি মঙ্গল মানে কবি কৃত্তিবাস তিনি রচনা করেছেন মহাভারত, যেটা বাংলা ভাষায় কিন্তু রচনা করেছেন। বাংলা অনুবাদ কি করেন, তাহলে এটা হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, তাহলে কবীন্দ্র হচ্ছে পরমেশ্বর, কবীন্দ্র পরমেশ্বর হচ্ছে তিনি মহাভারতের বাংলা অনুবাদ করেন। তাহলে কবীন্দ্র পরমেশ্বর হচ্ছে মহাভারতের বাংলা অনুবাদ করেন, মহাভারতের বাংলা অনুবাদ করেন, বাংলা অনুবাদ করেন, ঠিক আছে। তাহলে উত্তরটা যে কি আছে, উত্তরটা হচ্ছে যে তাহলে কবীন্দ্র পরমেশ্বর যে রয়েছে সে হচ্ছে মহাভারতের বাংলা অনুবাদ করেছেন। তাহলে যদি প্রশ্ন আসে যে মহাভারতের বাংলা অনুবাদ কি করেন, তাহলে কবীন্দ্র পরমেশ্বর তিনি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন। এরপরে যেটা রয়েছে কবি রয়েছে ইহা শান্তিতে, কবি ওটার অতটা যাওয়ার দরকার নেই, এটা হচ্ছে কবি রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কবি রয়েছে ইহা শান্তিতে। তো কবি রয়েছে, কবি
কৃত্তিবাস। কবি এখানে ক দিয়ে কৃত্তিবাস ধরতে পারো, কবি কৃত্তিবাস। কবি কৃত্তিবাস কি করেছেন? কৃত্তিবাস। কবি কৃত্তিবাস হচ্ছে, কবি কৃত্তিবাস কি করেছেন? কবি কৃত্তিবাস হচ্ছে কি রচনা করেছেন? রামায়ণ রচনা করেছেন, এটা বাংলা ভাষায় রচনা করেছেন। তো কবি কৃত্তিবাস হচ্ছে রামায়ণ রচনা করেছেন। কি? রামায়ণ, যেটা বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছেন। রামায়ণ রচনা করেছেন, যেটা হচ্ছে বাংলা অনুবাদ, বাংলা অনুবাদ করেছেন। তো অনুবাদ করেননি, তিনি বাংলা ভাষায় রচনা করেছেন। তাহলে যদি প্রশ্ন আসে যে মহাভারত বাংলা ভাষায় কে অনুবাদ করেন, তাহলে সেটা হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। আবার যদি প্রশ্ন আসে যে কবি কৃত্তিবাস, তিনি কবি যে কৃত্তিবাস রয়েছেন তিনি কি রচনা করেন? তিনি হচ্ছে রামায়ণ বাংলা ভাষায় রচনা করেন। তাহলে রামায়ণ বাংলা ভাষায় কে রচনা করেন? তাহলে কবি কৃত্তিবাস হচ্ছে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন। এর পরের প্রশ্নটা হচ্ছে ইহা শান্তিতে। তাহলে কবি রয়েছে ইহা শান্তিতে, মানে এখানে শান্তিতে রয়েছেন। ইহা মানে কি? ইহা মানে হচ্ছে ইব্রাহিম ফারুকি। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইব্রাহিম ফারুকি, ইব্রাহিম ফারুকি, ইব্রাহিম ফারুকি, ইব্রাহিম ফারুকি। ইব্রাহিম ফারুকি হচ্ছে কি করেছেন? ইব্রাহিম ফারুকি মূলত কি করেছেন? ইব্রাহিম ফারুকি যে ছিলেন, সে ইব্রাহিম ফারুকি মূলত কি করেছেন? এটা হচ্ছে কি রচনা করেছেন ইব্রাহিম ফারুকি? ইব্রাহিম ফারুকি হচ্ছে সফরনামা শব্দকোষের রচয়িতা। কি? সফরনামা, সফরনামা একটা সাহিত্য, সফরনামা শব্দকোষ একটা সাহিত্য, যেটা রচনা করেছেন হচ্ছে ইব্রাহিম ফারুকি। সফরনামা শব্দকোষ, শব্দকোষ, সেই সফরনামা শব্দকোষের রচয়িতা, শব্দকোষের রচয়িতা। তো যদি প্রশ্ন আসে যে সফরনামা শব্দকোষের রচয়িতা কি, তাহলে সেটা উত্তর হচ্ছে ইব্রাহিম ফারুকি হচ্ছে সফরনামা শব্দকোষের রচয়িতা। তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে যিনি রচয়িতা এবং কি রচনা, তার সাহিত্য কী ছিল, সেখান থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। তাহলে এটা গানের ছলে কিন্তু মুখস্থ করতে পারবে। যে মধুশ্রী রূপলীলা, মধুশ্রী রূপলীলা। তো মধুশ্রী মানে কি? মালাধর বসু কি লিখেছেন? শ্রী মানে শ্রীমদ্ ভগবদ্ গীতা, এবং রূপলীলা, রূপ মানে রূপ গোস্বামী, লীলা মানে ললিত মাধব। তাহলে রূপ গোস্বামীর লেখা কি? ললিত মাধব এবং বি দগ্ধ মাধব। তারপরে যেটা রয়েছে বিধবার পরে মঙ্গল, যেটা রয়েছে যে বিধবা মানে বিপ্রদাস পিপিলাই, পরে মানে পিপিলাই, বিপ্রদাস পিপিলাই কি রচনা করেছেন? কি রচনা করেছেন? বিপ্রদাস পিপিলাই হচ্ছে মঙ্গল, মানে তিনি হচ্ছে মনসা মঙ্গল রচনা করেছেন। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে করি পরে মঙ্গল। করি পরে মঙ্গল মানে কবীন্দ্র পরমেশ্বর। এই কবীন্দ্র পরমেশ্বর তিনি হচ্ছে কি করেছিলেন? মহাভারতের বাংলা অনুবাদ করেছেন। ঠিক আছে, কবীন্দ্র পরমেশ্বর। এবার যেটা রয়েছে কবি রয়েছে ইহা শান্তিতে। কবি রয়েছে ইহা মানে কবি রয়েছে মানে কবি কৃত্তিবাস। কবি মানে কবি কৃত্তিবাস। কবি কৃত্তিবাস তিনি কী করেছেন? এটা হচ্ছে রামায়ণ রচনা করেছেন, বাংলা ভাষায় তিনি অনুবাদ করেছেন বা রচনা করেছেন। ইহা শান্তিতে, ইহা মানে এটা হচ্ছে ইব্রাহিম ফারুকি। এই যে ইব্রাহিম ফারুকি, তিনি হচ্ছে শান্তিতে মানে সফরনামা, সেই সফরনামা শব্দকোষের রচয়িতা হচ্ছে ইব্রাহিম ফারুকি। তাহলে এটা মুখস্থ করে তোমরা এগুলো মনে রাখতে পারো। আবার যদি কারো এটা কঠিন লাগে তো অবশ্যই সে কী করবে, এই যে ছকটা রয়েছে এটা কিন্তু মুখস্থ করবে। মালাধর বসু এবং সেটা এখান থেকে যে প্রশ্নগুলো আমি বললাম, এই সব কিছুই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, পরীক্ষায় ছাড়ার মতো কিন্তু একটা কোশ্চেন্সও এখানে নেই। ঠিক আছে, এরপরে আমরা অল্প কিছু ডিসকাশন নিয়ে আলোচনা করব, যেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসতে পারে। ঠিক আছে, আর অল্প কিছু কোশ্চেন্স আছে যেটা আমি তোমাদেরকে দেব। এবার যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাফসি। এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা পড়লাম সেটা হচ্ছে আমরা দেখলাম দক্ষিণ মানে ভারতের দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণ অঞ্চলে কিন্তু সেটা দুটো সাম্রাজ্য গড়ে উঠেছিল, ছোট ছোট সাম্রাজ্য, এবং সেখানে বিভিন্ন রাজারা কিন্তু সাম্রাজ্য করেছিল। এবার যেটা হচ্ছে চলে গেলাম আমরা বাংলায়। বাংলায় দুটো বংশ আমাদের শাসন করেছিল, কিন্তু তার পাশাপাশি আরও কিছু সময়ের জন্য
আরও অন্য ধরনের অন্য মানুষেরা কিন্তু সেখানে সাম্রাজ্য বিস্তার করেছিল, মানে তারাও কিন্তু সিংহাসনে বসেছিলেন। এতক্ষণ পর্যন্ত জানি যে বাংলার সিংহাসনে শুধুমাত্র সেখানকার হচ্ছে একটা হচ্ছে ইলিয়াস শাহী বংশ, একটা হচ্ছে হোসেন শাহী বংশ। এই দুই বংশই মূলত আমরা জানি যে বাংলার সিংহাসনে বসেছিলেন, কিন্তু না, বাংলার সিংহাসনে শুধুমাত্র ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশ ছাড়াও আরেকটা শাসন কিন্তু চলেছিল, সেটার নাম হচ্ছে হাবশি শাসনকাল। কি, যেটার নাম দেওয়া হয়েছিল হাবশি শাসনকাল। ঠিক আছে, হাবশি শাসনকাল, যেটার নাম দেওয়া হয়েছে হাবশি শাসনকাল। হাবশি শাসন, যেটার নাম দেওয়া হয়েছে কি, হাবশি শাসন। এবার এই হাবশি শাসন জিনিসটা কি? হাবশি শাসন জিনিসটা হচ্ছে আমাদের বাংলায়, আমরা যদি এটা ভারত ধরি, এটা পশ্চিমবঙ্গ, মানে আমি যদি একটা ছবি আঁকি, এটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো, এখানে রয়েছে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ। এই যে পশ্চিমবঙ্গ তথা বাংলায় কিন্তু হাবশি শাসনের সূচনা হলো। কিভাবে হলো, তাই না? তো এই যে হাবশি শাসন যে জিনিসটা রয়েছে, সেটা বুঝতে গেলে প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে হাবশি যে যারা রয়েছে, তো দেখো বাংলায় যখন ইলিয়াস শাহী বংশটা ছিল, সেই ইলিয়াস শাহী বংশর যখন যে সমস্ত রাজারা ছিল, তো রাজা থাকলেই তো হবে না। একটা রাজা কি সমগ্র রাজ্যটাকে যুদ্ধ করে লড়াই করে ভালো রাখতে পারবে না। সেখানে সবথেকে যেটা প্রয়োজনীয়, মানে একটা দেশের সবথেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সৈন্য। তো যখন বাংলার যে ইলিয়াস শাহী বংশ চলাকালীন ইলিয়াস শাহী শাসকদের যে প্রধান যে গুরুত্বপূর্ণ যেগুলো জিনিস, বা প্রধান যে দেশ রক্ষার্থে প্রধান যে মানুষেরা ছিলেন, সেটা হচ্ছে প্রথম যে এটা ছিলেন, তাদের যেটা লাগবে বা দেশ রক্ষা করার জন্য যে জিনিসটা লাগবে, সেটা কি, সেটা হচ্ছে সৈন্য, তাই না? সৈন্য লাগবে। তো এই যে সৈন্য আনার জন্য, মানে বাংলাটাকে রক্ষা করার জন্য সৈন্যের প্রয়োজন, প্রচুর সৈন্যের প্রয়োজন। সৈন্য যদি কম হয় সেখানে যুদ্ধে কী করবে, তারা মারা যাবে। তাই সেটা যাতে না হয় সেই জন্য প্রচুর সৈন্যের প্রয়োজন। এবং আফ্রিকার, মানে এই যে আফ্রিকা যে রয়েছে, এইদিকে আফ্রিকা মহাদেশের, সেই আফ্রিকার পূর্ব উপকূলে আফ্রিকার পূর্ব উপকূলে এক ধরনের আদিবাসী কিন্তু ছিল, মানে এক ধরনের অধিবাসী কিন্তু ছিল, যারা কিনা একজন দক্ষ যোদ্ধা ছিলেন, তাই না? তো আফ্রিকার পূর্ব উপকূলের যে, এটা ধরো আফ্রিকা, এই আফ্রিকার পূর্ব উপকূলে কি ছিলেন, অধিবাসী ছিলেন। এই অধিবাসী, তো আফ্রিকার পূর্ব উপকূলের যে অধিবাসীরা ছিলেন, তারা মূলত সৈন্য হিসাবে তারা কিন্তু শক্তিশালী একজন সৈন্য ছিলেন। মানে আফ্রিকার মানুষেরা কি, সেখানকার বিভিন্ন আফ্রিকার জঙ্গল টঙ্গলে তারা থাকতো, তাই তারা কিন্তু সব দিক থেকেই কিন্তু তারা শক্তিশালী ছিল। আফ্রিকার পূর্ব উপকূলের সিনিয়র যে যারা অধিবাসী ছিলেন, তারা মূলত খুবই দক্ষ একজন শক্তিশালী কিন্তু সৈন্য ছিল। তো তাদের কি দরকার, তাদের কিন্তু দরকার আছে, কারণ তাদের দ্বারাই কি হবে, আমাদের বাংলাটা সুরক্ষিত থাকবে। তো বাংলাকে সুরক্ষিত রাখার জন্য সেই আফ্রিকার পূর্ব উপকূলের অধিবাসীদের কোথায় নিয়ে আসা হতো, বাংলায় নিয়ে আসা হতো। কেন? সৈন্য হিসেবে ব্যবহার করার জন্য, সৈন্য হিসেবে নিযুক্ত করার জন্য। কেন? সৈন্য হিসেবে নিযুক্ত করার জন্য, যাতে তারা কি করে, সেখানে সৈন্য হিসেবে আসে এবং বাংলাটাকে রক্ষা করে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে। যখন যুদ্ধ আসবে, সেই যুদ্ধের ওপর প্রতিপক্ষের লড়াই করে তারা যাতে বাংলাটাকে উদ্ধার করতে পারে, বাংলা মানে পশ্চিমবঙ্গকে যাতে উদ্ধার করতে পারে। তো সেই জন্য আফ্রিকার পূর্ব উপকূলের অধিবাসীরা একের পর এক অধিবাসীকে নিয়ে আসা হলো কোথায়, বাংলায়। কিন্তু তারা যেহেতু শক্তিশালী এক ধরনের সৈন্য, তাই না? তো বাংলায় যে সমস্ত ইলিয়াস শাহী বংশ চলাকালীন ইলিয়াস শাহী বংশে যে সমস্ত দুর্বল শাসকেরা আমরা জানি ছিল, দুইজন শাসক। তো সেই দুর্বল শাসকের ফলে তারপরে আমরা দেখলাম যে রাজা গণেশ কিন্তু সিংহাসনে বসেছিলেন। তো ইলিয়াস শাহী বংশের সময়কালে কিছু কিছু দুর্বল রাজা ছিল, যাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে এই সৈন্যরা কী করেছেন, তাদের মানে সেই সিংহাসনচ্যুত করার জন্য তারা পরিকল্পনা করেছেন। মানে কিভাবে এই সৈন্যরা ভেবেছিলেন যে কিভাবে একটা বুদ্ধি করে তারা পরিকল্পনা করছেন যে কিভাবে এই দুর্বল রাজাটাকে সরানো যাবে। তাই তারা পরিকল্পনা করে কি করেন, বাংলার মানে এই সিংহাসনটা যে রয়েছে, বাংলার যে সিংহাসন ছিল, সেই সিংহাসনটা হচ্ছে দখল করেন কারা,
সেই বাংলার সিংহাসনটা দখল করে নেন হচ্ছে আফ্রিকার পূর্ব উপকূলের আবিসিনিয়ার যে অধিবাসীরা ছিলেন তারা কিন্তু কি করে নেন, তারা হচ্ছে এই বাংলার যে সিংহাসন সেটা কিন্তু দখল করে নেন। ঠিক আছে, এবং শুরু হয় কি হাবশি শাসনকাল। তাহলে শুরু হয় হচ্ছে হাবশি শাসন। তাহলে বাংলায় যে শুধুমাত্র যে ইলিয়াস শাহী বংশ এবং হোসেন শাহী বংশ দুটোই মূলত বাংলাকে শক্তিশালী একটা দেশ, শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তা কিন্তু নয়। সেখানে কিন্তু বাংলা একসময় হাবশি শাসনও কিন্তু ছিল, যেখানে আফ্রিকার মানুষেরা বাংলায় কী করেছিলেন, তারাও কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন এবং শাসন কায়েম করেছিলেন। তো বাংলায় যখন আফ্রিকার পূর্ব অধিবাসীরা সিংহাসন আরোহণ করলেন, সিংহাসনে বসলেন, এবং তখন শুরু হলো কি হাবশি শাসনকাল। কোথায়? বাংলায়। ঠিক আছে, যদি সত্য মিথ্যা প্রশ্ন আসে যে বাংলায় কি হাবশি শাসনের সূচনা হয়েছিল, তাহলে উত্তরটা কি হবে? হ্যাঁ, হয়েছিল, কারণ সত্যিই তো হয়েছিল সেখানে। তো সেখানকার সময়কালটা কত? 1487। ঠিক আছে, মানে 1487 সালে কিন্তু হাবশি শাসনের সূচনা হয়। ঠিক আছে, এবং 1493 এই হাবশি শাসন কিন্তু পতন ঘটে। ঠিক আছে, তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাবশি শাসনের সূচনা কত সালে হয়? এটা হচ্ছে 1487 তাহলে যদি প্রশ্ন আসে যে হাবশি শাসনের সূচনা কবে হয়, তাহলে হচ্ছে 1487 সালে কিন্তু হাবশি শাসনের সূচনা হয়। ঠিক আছে, কোথায় হয়? বাংলা হয়। তাহলে প্রশ্নটা যদি আসে যে হাবশি শাসনের সূচনা কোথায় হয়, কবে হয়, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবার যেটা হচ্ছে যে হাবশি শাসনে যখন হচ্ছে আফ্রিকার পূর্ব অধিবাসীরা হচ্ছে বাংলায় বসলো, এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হাবশি কারা? হাবশি যে আমরা বলবো হাবশি শাসনকালটা হয়েছিল, কিন্তু হাবশি কারা? এই ধরনের প্রশ্ন আসতে পারে, হাবশি কারা। তাহলে প্রশ্ন কি আসতে পারে? হাবশি কারা, হাবশি কারা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। 4টা তোমাকে পয়েন্ট দিয়ে দিল। প্রথম যে হাবশি হচ্ছে, আমরা দেখলাম যে আফ্রিকার যে পূর্ব উপকূলের বা আফ্রিকার পূর্ব যে উপকূলের যে আবিসিনিয়ার যে যারা অধিবাসী ছিলেন তারাই মূলত হাবশি নামে পরিচিত। তাহলে হাবশি কারা, এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আফ্রিকার আবিসিনিয়ার অধিবাসীদের হাবশি বলা হতো। এটা একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, এবার যেটা হচ্ছে যে হাবশি যারা ছিল, দেখো একটা যদি আর্মি যদি দেখি, আর্মিদের একটা কি থাকে, একটা মেইন প্রধান নেতা বা কমান্ডার থাকে। পুলিশদের যদি দেখি সেখানকারও কিন্তু একটা মেইন হেড একজন পুলিশ থাকে। তো সব কিছুরই একটা প্রধান নেতা থাকে, তাই না? তো এই যে হাবশি যারা ছিলেন, মানে যেই সমস্ত সৈন্যদের এখান থেকে হাবশিদের নিয়ে যাওয়া হতো কোথায়? এখানে বাংলায়। তো বাংলার মধ্যে একটা হাবশি সৈন্য একটা দল গঠন করলো, কিন্তু সেখানকার প্রধান নেতা কে ছিলেন? প্রধান নেতা ছিলেন কে সেটা আমরা জানবো। প্রধান নেতা ছিলেন হচ্ছে শাহজাদা। কে ছিলেন? শাহজাদা ছিলেন হচ্ছে এখানকার প্রধান নেতা। তাহলে যদি প্রশ্ন আসে যে হাবশিদের প্রধান নেতা কে ছিলেন, তাহলে সেটার নাম কি হবে? শাহজাদা। তাহলে শাহজাদা ছিলেন হচ্ছে হাবশিদের প্রধান নেতা। তাহলে শাহজাদা ছিলেন হাবশিদের প্রধান নেতা। এখানকার প্রধান নেতা কে ছিলেন? সেটা হচ্ছে শাহজাদা ছিলেন হাবশিদের প্রধান নেতা। এবার এই যে শাহজাদা আমরা দেখলাম যে শাহজাদাই মূলত কি ছিলেন? প্রধান নেতা ছিলেন, এবং তিনি যেহেতু প্রধান নেতা ছিলেন তাই তিনি কি করবেন? সিংহাসন আরোহণ করবেন। এই সিংহাসন আরোহণ করার জন্য তিনি কি করেছিলেন? এই সিংহাসনটা আরোহণ করার জন্য তিনি মূলত যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি ইলিয়াস শাহী বংশের যে যারা দুর্বল সুলতান ছিলেন, যারা দুর্বল শাসক ছিলেন, তাদের যে পদচ্যুত করার জন্য, মানে সেই সিংহাসনচ্যুত করার জন্য, সিংহাসন থেকে যাতে তারা বিতাড়িত করে দেওয়ার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করেছিল। কে? শাহজাদা। এবং যখন তার পরিকল্পনা ব্যর্থ হয়নি, সফল হয়েছিল, তখন তিনি সিংহাসনে যখন বসেছিলেন শাহজাদা, তখন তার নাম পরিবর্তন করে দিয়ে তিনি কি করেছিলেন? সিংহাসন আরোহণ করেছিলেন। মানে কতটা বুদ্ধি থাকলে মানুষ এরকম করতে পারে। দেখো, তার নাম ছিল শাহজাদা, তিনি পরিচিত ছিলেন শাহজাদা নামে, যে তিনি হাবশিদের প্রধান নেতা কি? শাহজাদা, এই নামে কিন্তু তিনি পরিচিত ছিলেন। কিন্তু যখন তিনি একটা সিংহাসন পেলেন তখন তিনি তার নামটা বদলে দিলেন। তিনি শাহজাদা না রেখে তিনি কি রেখে দিলেন? বারবক শাহ। এই বারবক শাহ নামে তিনি সিংহাসনে বসলেন। তাহলে দেখো চালাকটা, যাতে কেউ তার নামটা চিনতে না পারে এবং জানতে না পারে। ঠিক আছে, তাহলে বারবক, শাহজাদার অপর নাম কি ছিল? বারবক শাহ। অপর নাম কি ছিল?
বার্বক শাহ। বার্বক শাহ, বার্বক শাহ। এই বার্বক শাহ ছিল হচ্ছে কার অপর নাম, সেটা হচ্ছে শাহজাদা। তো এখান থেকে যেভাবে ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে, যে প্রশ্ন আসতে পারে যে শাহজাদার অপর নাম কি ছিল, তাহলে সেটা হচ্ছে বার্বক শাহ। শাহজাদা তার নাম কি নাম পরিবর্তন করে বাংলার সিংহাসন আরোহণ করেছিলেন, তাহলে উত্তরটা কি হবে, সেটা হচ্ছে যে বার্বক নাম রেখে তিনি মূলত বাংলার সিংহাসনে বসেছিলেন। তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তথা হোসেন শাহী বংশ নিয়ে কি কেন্দ্র করে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি যে চতুর্থ অধ্যায়টা রয়েছে সেটা খুব শীঘ্রই আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই তাহলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকার জন্য। তো ভেরি ভেরি থ্যাঙ্কফুল একটা ভিডিও তোমাদের জন্য। তো আজকে থেকে এখান থেকে এই ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ, এবং এখান থেকে যে মানে হোসেন শাহী যে বংশটা রয়েছে এখান থেকে যে ইম্পর্টেন্ট শেষ। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে, এবং তোমরা যদি ভেবে থাকো যে এই কোশ্চেন্সগুলো পড়লেই হয়ে যাবে, না, তোমরা এখন আমি কিন্তু ম্যাক্সিমাম 90% কোশ্চেন্স কিন্তু বলে দিয়েছি, এবং এখান থেকে তোমাদের যেটা করতে হবে, তোমাদের এই যে হোসেন শাহী বংশ নিয়ে যে কোশ্চেন্স যে এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে সেখান থেকে কিন্তু বলে দিয়েছে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এখান থেকে কিন্তু 90% কভার হয়ে গেছে, এবং 10% কভার করার জন্য তোমাদের এই হোসেন শাহী বংশের যে টেক্সট বুকটা রয়েছে, টেক্সট বুকে যে হোসেন শাহী বংশ সম্পর্কে আছে সেটা একটু রিডিং পড়তে হবে, যাতে তোমাদের কনসেপ্টটা আরও বেশি স্ট্রং হয়, তাই না, পরীক্ষার সময় যাতে কোনো তোমাদের সমস্যা না হয় সেই জন্য। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এখান থেকেই শেষ।